হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের গতানুগতিক কারেন্ট অ্যাফেয়ার্স নয়, যেটা আমি এতদিন ধরে বলে আসছিলাম যে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয়, যেমন ধরো মিনিস্ট্রি, তারপরে তোমাদের রিসেন্টলি নিয়োগ, এবং আরেকটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম। তিনটেই ভীষণ ইম্পর্টেন্ট টপিক, তো সেটা নিয়ে চলে এসেছি। তো ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, অবশ্যই একদম ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে আর বলবো না যে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স, আজকে কিন্তু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, হ্যাঁ, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু একদম পুরোটা দেখবে, কোয়েশ্চেন গুলো ফলো করবে। ঠিক আছে, দেরি না করে চলো শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন, বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমারকে কোন সময়ের জন্য নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ এই যে নীতিশ কুমার, বিহারে রিসেন্টলি ভোট হলো, প্রত্যেকেই জানো নীতিশ কুমার, ঠিক আছে, নীতিশ কুমার তার কিন্তু যেই টেনিউর, সেই টেনিউরের যে সময়কাল বলা হচ্ছে তাকে কততম মুখ্যমন্ত্রী হিসাবে, তিনি কিন্তু 2005 সাল থেকে, যদি আমরা দেখি হিসেব মতো 10তম হলেন। দাঁড়াও আমি কালারটা একটু সিলেক্ট করে নিই। 10th সিএম হয়েছেন হিসেব মতো, বাট যদি বলা হয় যে তিনি কিন্তু তোমাদের 2005 সাল থেকে এখনো পর্যন্ত তিনি বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং এর আগেও অবভিয়াসলি তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং একবারই মনে হয় খুব অল্প সময়ের জন্য তিনি ছিলেন। তার মোটামুটি, হ্যাঁ, তিনি কততম, তিনি হচ্ছেন কিন্তু 10ম, মানে অর্থাৎ 10th টাইম 20th of November 2025 পুনরায় তিনি আবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে নিয়েছেন। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের 53rd প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হচ্ছেন বা নিযুক্ত হলেন? অর্থাৎ সেটা হচ্ছে তোমাদের, হ্যাঁ, 53rd চিফ জাস্টিস। পেনে দাগ পড়ে না কেন? CHIEF চিফ জাস্টিস, TICS অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আচ্ছা, সেটা কততম? 53rd। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 53rd, সেটা হচ্ছে 24th of November তিনি কিন্তু শপথ গ্রহণ করেছেন। কে? সূর্যকান্ত। এটা ঘোষণা অনেকদিন আগেই হয়ে গিয়েছিল। সূর্যকান্ত কিন্তু নিযুক্ত হলেন 53rd, এবং এর আগের 52nd কে ছিলেন? 52nd কিন্তু ছিলেন BR গাভাই। আচ্ছা, যদি দেখি তার সময়কাল কতদিনের জন্য হবে, তার সময়কাল কিন্তু হয়ে যাচ্ছে কত? 24th of নভেম্বর 2025 টু তার সময়কাল থাকবে ফেব্রুয়ারি 9th 2027 অবধি। এটাও মনে রাখবে। আচ্ছা, এর আগে 54th, এবং বলা হচ্ছে যে 54th বলে দিয়েছি। বিয়ের কভাই কমপ্লিট। আর এর আগে চলো এটুকুনি বলার ছিল। আর এখানে কোনো পয়েন্ট ছিল? আর বিআর গাওয়া এর আগে ছিল। চলো নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন? ভারতের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন কে? আর ভেঙ্কটরামানি। তিনি কিন্তু তার টেনিওর কিন্তু স্টার্ট হয়েছে 16th পার্সন টু হোল্ড দা তার পজিশন অ্যাপয়েন্টেড হয়েছেন কবে? তিনি কিন্তু রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছেন কবে? তার কার্যকালী যদি বলি সেপ্টেম্বর 26-এর, মানে অর্থাৎ 26শে সেপ্টেম্বর 2025-এ তিনি হচ্ছেন অ্যাপয়েন্টেড হয়েছেন, এবং তার সময়কাল কিন্তু 2 ইয়ারের টার্ম। কত দিনের টার্ম থাকবে? 2 ইয়ার হচ্ছে তার টার্ম হয়ে যাচ্ছে। আচ্ছা, আর মানে কাকার বদলে তিনি এসেছেন? তিনি কিন্তু কে ভেনুগোপাল। তিনি এই যে তিনি কিন্তু কে ভেনুগোপালের পরেই কিন্তু তিনি
এই পদে নিযুক্ত হয়েছেন। এই কে কে ভেনুগোপাল কিন্তু জুলাই 2017 থেকে সেপ্টেম্বর 2022 অব্দি কি করেছেন, নিযুক্ত ছিলেন। ঠিক আছে, আচ্ছা, আর এখানে রিঅ্যাপয়েন্টেড হয়েছে কিন্তু, আবারও বলছি এটা কিন্তু মনে রাখবে, রি অ্যাপয়েন্টেড, বাবা আমার হাতের লেখা যা সুন্দর হচ্ছে, তিনি কিন্তু রিঅ্যাপয়েন্টেড হয়েছে। আবার 2022 পর থেকে তিনি ছিলেন, আবার 25-এও তিনিই হয়েছেন। 22 থেকে 23, 23 থেকে 24 এবং 25-এর সময়কাল থেকেও আবার আগামী 2 বছরের জন্য কিন্তু তার টেনিওর শুরু হয়ে গেছে। তাহলে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে ভারতে কে রয়েছেন? আর ভেঙ্কট রামানি। মন্ত্রিসভা কর্তৃক অষ্টম বেতন কমিশন হিসাবে নিম্নলিখিতদের মধ্যে কে নিযুক্ত হয়েছে? অনিকেত রাঠোর, বিপুল শর্মা, রঞ্জন প্রকাশ দেসাই নাকি রঞ্জন গাগোই? এটা হচ্ছে তোমাদের হয়ে গেছে সরি আমি রঞ্জন বলেছি না, তিনি হচ্ছেন রঞ্জনা প্রকাশ দেসাই। আচ্ছা, কি বললাম? মন্ত্রিসভা কর্তৃক, অর্থাৎ এই যে 8th পে কমিশন হিসাবে নিম্নলিখিতদের মধ্যে তিনি নিযুক্ত হয়েছেন। আর আমরা যদি প্রত্যেকে দেখি, আমাদের ফাইন্যান্স মিনিস্টার হয়ে যাবে, কিন্তু খুব ভালো একটা দিক যে এই যে বলা হয় যে মেয়েদের মাথা একটু কম বুদ্ধি থাকে, বা ইকোনমিক সেক্টরের ক্ষেত্রে এই যে বড় বড় দুজন মাথা, সেইখানে যে মহিলারা বসে আছেন, এটা খুব ভালো একটা দিক। তো এই রঞ্জনা প্রকাশ দেসাই তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। প্রাক্তন বিচারপতি, তিনি কিন্তু প্রাক্তন বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টে। বাবা আমি বাংলা ইংরেজি মিশিয়ে বলে দিচ্ছি, যাই হোক, তিনি সুপ্রিম কোর্টে পূর্বে মহারাষ্ট্রের রাজ্যের একদিনের পাবলিক প্রসিকিউটর এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিও কিন্তু তিনি ছিলেন। বিচারপতি ফর্মার জাজ যাকে বলা হয়, ফর্মার প্রেসিডেন্ট, ফর্মার জাজ কিন্তু তিনি ছিলেন। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে মন্ত্রিসভা কর্তৃক বেতন কমিশন, 8th পে কমিশনের হিসাবে নিম্নলিখিতদের মধ্যে নিযুক্ত হয়েছেন কে? রঞ্জনা প্রকাশ দেসাই। নিম্নলিখিতদের মধ্যে কে জাতিসংঘের পর্যটন বিভাগে, যে আমাদের ইউনাইটেড নেশন, সেই ইউনাইটেড নেশনে যে সেই টুরিস্টের বিভাগে প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন? টুরিস্ট বিভাগে, ইউনিসেফের টুরিস্ট বিভাগের প্রথম, আবারও বলছি প্রথম শব্দটা যেমন আসছে তার সাথে রয়েছে মহিলা সেক্রেটারি, সেটা হচ্ছে সরি এক জায়গায় নিম্নলিখিতদের মধ্যে জাতিসংঘের পর্যটন বিভাগ, হ্যাঁ সেটা হচ্ছে শেখা নাসের আল নাইসিস, তিনি হচ্ছেন কিন্তু ইউএই নেশন এবং ফার্স্ট ওমেন যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনের ট্যুরিজমের পজিশন। তার শুরু হয়েছে কিন্তু, মানে পোস্ট বা শুরু হয়েছে জানুয়ারি 2026 থেকে কিন্তু শুরু হবে, এবং তার বিজনেস সেক্টরে ভালো কি বলবো মাথা আছে, এবং কি বলবো এক্সপিরিয়েন্স, 16 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তার ফিল্ডে, যে কারণে কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন এবং প্রথম মহিলা সেই হিসাবে জেনে রাখবে। বিখ্যাত হোটেল সেটা হচ্ছে রোটানা হোটেলস, সেখানে কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই রোটানা হোটেলস। ওই যে বললাম এই সেক্টরে তার একটা প্রিভিয়াস দীর্ঘ 16 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে, তারপরেই কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির কি হয়েছেন যেই সেই ট্যুরিজমের মধ্যে কিন্তু সেকশন, তার মহিলা সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছে, নামটা একটু মনে রাখো। নিম্নলিখিতদের মধ্যে কে ইন্টারন্যাশনাল ডেস কনস্ট্রাকচার্স ডি অটোমোবাইলস সংস্থার প্রথম ভারতীয় সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? তিনি হয়ে যাচ্ছেন কে? শৈলেশ চন্দ্রা, তিনি কিন্তু হয়ে যাচ্ছেন কে ইন্টারন্যাশনাল। এবং শুধু অ্যান্সার গুলোই বলিয়ে দিই, কারণ একদম এটা ওই কি বলবো একদম ছোটা প্যাকেট বাড়া ধামাকার মতো করতে চাইছি, তাই বেশি আর এখানে এক্সট্রা ইনফরমেশন আর বলছি না, তার কারণ তোমরা একদম স্পিডে দেখবে যাতে ভিডিওটার মধ্যে
শুধু কোয়েশ্চেন আনসার গুলো দেখে যেতে পারো, ঠিক আছে। নিম্নলিখিতদের মধ্যে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল 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 ডেস কনস্ট্রাকশন ডি অটোমোবাইল সংস্থার প্রথম ভারতীয়, দেখো প্রথম ভারতীয় বলে প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। নেক্সট বলছে নিম্নলিখিতদের মধ্যে কে কোন দেশে গির্জার প্রথম মহিলা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছে, সেটা হচ্ছে মধ্যে কোন দেশে গির্জার প্রথম একজন মহিলা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছে, সেটা হচ্ছে ইংল্যান্ডে। তিনিই হচ্ছেন ফার্স্ট প্রথম মহিলা গির্জার প্রধান হিসাবে, যেখানে গির্জা মানে বুঝতেই পারছো যেখানে ওরা প্রেয়ার করছে, তার কিন্তু মহিলা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছে, সেটা কোথায়, ইংল্যান্ডে। নেক্সট কি বলছে ক্যাথেরিন কলোনি, ক্যাথেরিন কলোনি কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন, সার্বিয়া, আয়ারল্যান্ড নাকি জর্ডান, সেটা আয়ারল্যান্ডের তোমাদের আমি করিয়ে দিয়েছিলাম আয়ারল্যান্ডের। এবং নেক্সট হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে আন্তর্জাতিক প্যারা অলিম্পিক নট অলিম্পিক আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন, আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির সভাপতি নিযুক্ত হয়েছে অ্যান্ড্রিও পার্সন্স কিন্তু আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির সভাপতি নিযুক্ত হয়েছে। নেক্সট সম্প্রতি আচার্য দেবব্রতকে কোন রাজ্যের গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে, গভর্নর জেনারেলের পয়েন্টগুলো অবশ্যই দেখে রাখবে, কোন রাজ্যে, যিনি লা গানেসা, তারপরে যিনি মারা গেলেন ওই যে লা গানেসার ফলে কোন এক্সট্রা চার্জ কে নিল, সিভি হয়ে যাওয়ার পরে একজন আমাদের ভিপি হয়ে যাওয়ার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর তার পদ খালি হলো, সেখানে এক্সট্রা চার্জটা কে নিচ্ছেন, তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মনে রাখতে হবে। তো সম্প্রতি আচার্য দেবব্রতকে মহারাষ্ট্রের গভর্নর জেনারেল হিসাবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। এই গেল মোটামুটি ইম্পর্টেন্ট কটা 10টা যেগুলো রিসেন্টলি হয়েছে, এবং এগুলো পরীক্ষা আসার মতো আরো অনেক আছে, তোমাদের পেড ব্যাচে আমি ক্লাস করিয়েই দিই, তো বেসিক একটা মনে হলো তাই করিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের নীতি, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসিস বা বলতে পারো স্কিম, স্কিমস 2025 সালে বাস্তবায়িত 4টি শ্রম কোডের অধীনে এগ্রিগেটরদের দ্বারা সামাজিক সুরক্ষা আবেদনের জন্য নতুন কোন গ্রুপকে অন্তর্ভুক্ত করা হয়েছে, 2025 সালে বাস্তবায়িত 4টি শ্রম কোডের অধীনে এগ্রিগেটরদেরকে কিন্তু এগ্রিগেটরদের দ্বারা সামাজিক সুরক্ষা অবদানের জন্য নতুন কোন গ্রুপকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা কিন্তু গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স। আজকেই তোমাদেরকে আমি ক্লাসে বলেছি যে আজকে না আগের দিনের ক্লাসে বলেছিলাম যে যারা হচ্ছে গিয়ে তোমার ওই যেটা ল ছিল লেবার লস 29 লস গুলো থেকে সেটা কমিয়ে 4টেতে আনা রয়েছে, এবং সেখানে গিগ ওয়ার্কার্সদের জন্য কিন্তু 4টি শ্রম কোডের অধীনে এগ্রিগেটরদের দ্বারা সামাজিক সুরক্ষা অবদানের জন্য, যেটা সোশ্যাল 3 নম্বর না 2 নম্বরে রয়েছে, সোশ্যাল সিকিউরিটির কথা সে আগের ক্লাসে বলেছিলাম। তো সেই নতুন গ্রুপগুলোর মধ্যে রয়েছে গিগ প্ল্যাটফর্ম ওয়ার্কার্স, যারা জোম্যাটো, সুইগি, তারপরে ই-কার্ট, ব্লু ডার্ট এই সমস্ত যারা ডেলিভারি করছে তাদের ইনক্লুড করা হয়েছে। নেক্সট নগর পরিকাঠামো উন্নয়ন তহবিলে ইউআইডিএফ যেটা রয়েছে তোমাদের নগর পরিকাঠামো উন্নয়ন তহবিলে প্রাথমিকভাবে কোন শহর বিভাগে পরিকাঠামো উন্নয়নের উদ্দেশ্য করা রয়েছে, সেটা কিন্তু টায়ার 2 এবং টায়ার 3 সিটিজ কাদেরকে ইনক্লুড করা হয়েছে, আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। কি বললাম, আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, সেটাতে কাদের টায়ার 2 এবং টায়ার 3 সিটিজদের কিন্তু উন্নয়নের কথা উল্লেখ করা রয়েছে। স্কিমটার নাম কিন্তু আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, একটু মনে রেখো। নেক্সট 2025 সালের নভেম্বরে ক্যাপিটাল গেইনস অ্যাকাউন্ট স্কিম 2025 সালের নভেম্বরে ক্যাপিটাল গেইনস অ্যাকাউন্ট স্কিম
CGAS এর জন্য আমানতের কোন নতুন পদ্ধতি চালনা করা হয়েছে? আমানতের কিন্তু নতুন পদ্ধতি হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট মোডস। বৈদ্যুতিক অর্থ প্রদান পদ্ধতি কিসের জন্য? ক্যাপিটাল গেইনস অ্যাকাউন্ট স্কিম, ক্যাপিটাল গেইনস অ্যাকাউন্ট স্কিম। নেক্সট, প্রধানমন্ত্রী ধন কৃষি যোজনা, এর আগে বহুবার তোমাদের পড়িয়েছি, রিসেন্টলি বললাম, কিন্তু তোমাদের ওই কোয়েম্বাটোরে আমাদের দেশের প্রধানমন্ত্রী পিএম কৃষি সম্মান নিধি যোজনা, তার যেই স্ল্যাবটা অর্থাৎ সেই ইনস্টলমেন্টের যেই স্ল্যাব প্রস্তাবনা তিনি কিন্তু সেটাও করলেন, যেটা তোমাদের ওই বছরে 6,000 টাকা দেওয়ার একটা স্কিম, অর্থাৎ ইনস্টলমেন্টে 2,000 টাকা করে, সেই স্কিমের ঘোষণাও তিনি কিন্তু করলেন রিসেন্টলি। তো এখানে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা 2025-26 এর বাজেটে প্রধান দীর্ঘমেয়াদী লক্ষ্য কি? প্রধান দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে ক্রপ ডিভার্স সিগনিফিকেশন অ্যান্ড আগ্রি ডিস্ট্রিক্টস এবং শস্য বৈচিত্র্য এবং কৃষি জেলা। আবারও বলছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু কৃষির ক্ষেত্রটাকে ভীষণভাবে জোর দিয়েছেন এবং তার মধ্যে এআই বলো, টেকনোলজি বলো, ড্রোন বলো, এনি কাইন্ড অফ থিং যেগুলো আমাদের কি কৃষির ক্ষেত্রটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটাকে আরো হাইলি আপডেট করতে পারবে, তার দিকে কিন্তু বিশেষ ধ্যান দিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। নেক্সট, সিকেল সেল ডিজিজ এসডিসি এর জন্য ভারতের প্রথম দেশীয় CRISPR ভিত্তিক জিন থেরাপি, যেটা নভেম্বর 2025 সালে চালু হবে, তার নাম কি? তার নাম কিন্তু রাখা হয়েছে বিরসা 101। এবং তোমাদেরকে এটাতে আমি বলেও ছিলাম যে এই বিরসা 101-এ কিন্তু তোমাদের কোন মিনিস্ট্রি যেটা যাবে, মিনিস্ট্রি কিন্তু হেলথ কখনোই ভুল করে ফেলবে না, এখানে মিনিস্ট্রি কিন্তু হয়ে যাবে আর্থ অ্যান্ড সায়েন্স, মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্স কিন্তু যুক্ত রয়েছে, এর সাথে সাথে রয়েছে CSIR, অবশ্যই কমেন্ট করে CSIR ফুল ফর্মটা কিন্তু বলে ফেলবে। আর হচ্ছে ইনস্টিটিউট অফ জিনোমিক্স, ঠিক আছে? তো এরা কিন্তু ইনক্লুডেড রয়েছে এর মধ্যে। কোথায়? তোমাদের যে CRIPS জিন থেরাপি করা হয়েছে। আর অবশ্যই এটাও বলেছিলাম যে বিরসা নামটাকে রাখা হয়েছে তার কারণ আদিবাসী যেই আমরা যেটাকে বলি বিরসা মুন্ডা, তার কিন্তু এই 15th of November 150তম জন্মবার্ষিকী ছিল, তারই উদ্দেশ্য করে এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল। জনজাতীয় গৌরব দিবস কবে পালন করা হয়, এটাও কিন্তু কমেন্টে দেখতে চাই। নেক্সট, 2025-26 এর বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য একটি মূল প্রত্যক্ষ কর সংস্করণ অন্তর্ভুক্ত করা হয়েছে। 2025-26 বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য একটি মূল প্রত্যক্ষ কর সংস্কার অন্তর্ভুক্ত করা রয়েছে, সেটা হচ্ছে ডাবলিং দ্য ট্যাক্স ডিউ ডিডাকশন লিমিট, কর ছাড়ের বীমাকে দ্বিগুণ করা হয়েছে। এবং আজকে না রিসেন্টলি কিন্তু তোমাদেরকে পড়িয়েছিলাম যে দুধ এবং পনির সেটাকে কিন্তু পুরোপুরি কর মুক্ত করা হয়েছে, তাদেরকে কোনো রকম ভাবে করের আওতায় রাখা হবে না। আর ওদিকে বাটার এবং ঘিকে কিন্তু 12% স্ল্যাব থেকে 5% স্ল্যাবে আনা হয়েছে, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে, জাতীয় ডিজিটাল সংগ্রহস্থল এবং পাণ্ডুলিপি সংরক্ষণ কর্মসূচি বাজেট 2025-26 এর ফোকাসটি কি ছিল? কি নাম বললাম? জাতীয় ডিজিটাল সংগ্রহস্থল এবং পাণ্ডুলিপি, যেগুলো ম্যানুস্ক্রিপ্ট বলেছিলাম, এর আগেও পড়িয়েছিলাম, এই ম্যানুস্ক্রিপ্ট সংরক্ষণ যে কর্মসূচি তার নাম কিন্তু রাখা হয়েছিল ম্যানুস্ক্রিপ্ট হেরিটেজ এবং ট্র্যাডিশনাল নলেজ, পাণ্ডুলিপি ঐতিহ্য এবং মিনিস্ট্রি অফ কালচার এর ক্ষেত্রে কিন্তু ইনক্লুডেড ছিল। তোমাদের ম্যানুস্ক্রিপ্ট হেরিটেজ এবং ট্র্যাডিশনাল নলেজ ছিল তার নাম, এটা কিন্তু 2025-26 এর বাজেটেই ফোকাস করা হয়েছিল। নেক্সট কি, নিম্নলিখিতদের মধ্যে কোনটি জাতীয় উৎপাদন মিশন, ন্যাশনাল গ্রোয়িং কি যেন মিশন ছিল 2025 এর ফোকাস এলাকা নয়, ন্যাশনাল গ্রোয়িং মিশন, যেটা জাতীয় উৎপাদন মিশন 2025 এর ফোকাস নয় কোনটি? এটা FDI, এখানে ফরেন ডেভেলপমেন্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্ট FDI অল সেক্টরে 100% করা হচ্ছে, এটা কিন্তু
ফোকাস নয়, বাকি সমস্ত কিছু ফোকাস ছিল জাতীয় উৎপাদন মিশনের মধ্যে। এমএসএমই, ক্ষুদ্র শিল্প, ওয়ার্ক ফোর্স স্কিলিং, সমস্ত বিশেষ বিশেষ কর্মীদেরকে বা তাদেরকে এক্সট্রা স্কিল করা, ইজ টু ডুইং বিজনেস, এবং সহজাতভাবে বিভিন্ন রকম তাদেরকে যেটাকে বলা হয় স্টার্ট আপ বিজনেস শুরু করার জন্য তাদেরকে ভোক্তা প্রদান করা। তো এইগুলো কিন্তু ইনক্লুড রয়েছে, কিন্তু 100% এফডিআই ইন অল সেক্টরস এটা কিন্তু ইনক্লুড নেই। নেক্সট, SWAMIH ফান্ড 2, SWAMIH ফান্ড 2 15,000 কোটি ব্যয়, যেটা বিশেষভাবে সমাধান করার জন্য ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু কি কমপ্লিটেশন টু সল্টেড হাউজিং প্রজেক্ট। স্টলড, এখানে সল্টেড বলে ফেলেছি, সেটা হচ্ছে স্টল, অর্থাৎ আটকে থাকা আবাসন প্রকল্পগুলির সমাপ্তি। SWSMIH ফান্ড 2 তে করা হয়েছে, যেগুলো আবাস যোজনার মাধ্যমে যেগুলো কিন্তু কমপ্লিট করা হয়নি, সেজন্যই বলা হয়েছে যে কমপ্লিটেশন অফ স্টলড হাউজিং প্রজেক্ট। নেক্সট কি বলছে, পরিবেশ সচেতনতার কর্মকে উৎসাহিত করার জন্য 2025 সালে চালু হওয়া নতুন বাজার ভিত্তিক ব্যবস্থাটির কি নাম? কি পরিবেশ সচেতনতা কর্ম, অবশ্যই সেটা হয়ে যাচ্ছে, তার মধ্যে গ্রিনারি ব্যাপার স্যাপার তো ইনক্লুড থাকবেই না। তার নাম হচ্ছে গ্রিন ক্রেডিট প্রোগ্রাম। তাহলে বলতেই পারে যে গ্রিন ক্রেডিট প্রোগ্রাম কিসের সাথে সম্পর্কযুক্ত? কেন্দ্রীয় সরকারের একটি উদ্যোগ, সেটা অবশ্যই মনে রাখবে। পরিবেশ সচেতনতা কর্মকে উৎসাহিত করার জন্য 2025 সালে চালু হওয়া একটি নতুন বাজার ভিত্তিক ব্যবস্থা। ক্লিয়ার? চলো এবার আমরা চলে আসব কেন্দ্রীয় সরকারি মন্ত্রক, যেটা বহুবার তোমাদেরকে আমি হয়তো বলেছি ক্লাসে। তো আজকে ছোট্ট করে রিভিশন আমরা করে নেব। দেখো, কোন কেন্দ্রীয় মন্ত্রক ডিপার্টমেন্ট ফর প্রমোশন অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ডিপিআইআইটির মাধ্যমে 2025 সালে মাল্টি মডেল পরিকাঠামো প্রকল্প পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান করেছেন? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি। কে রয়েছেন? পীযূষ গোয়েল। নেক্সট, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ISM মেক ইন ইন্ডিয়া চিপ উৎপাদন চালানোর জন্য এবং আর্থিক প্রণোদনা প্রদানের জন্য দায়বদ্ধ কোন মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণে কাজ করবে? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন এবং টেকনোলজি। বর্তমানে কিন্তু অশ্বিনী বৈষ্ণবের কাছে রয়েছে, অশ্বিনী বৈষ্ণব, তিনিও কিন্তু আবার রেলওয়ে মিনিস্টার রয়েছে। ঠিক আছে। 2025 সালে শেষের দিকে কোন মন্ত্রীর কাছে অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রীর দ্বৈত পোর্টফোলিও রয়েছে? অর্থাৎ অর্থমন্ত্রীও রয়েছে এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রীর দ্বৈত পোর্টফোলিও। অর্থমন্ত্রী মানে বুঝতেই পারছো, নান আদার দেন আমাদের শ্রীমতী নির্মলা সীতারামন। মিসেস বলার দরকার নেই। নেক্সট হচ্ছে, কোন অসাংবিধানিক শীর্ষস্থানীয় পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্কে দীর্ঘমেয়াদী নীতি প্রণয়ন, সমবায় যুক্তরাষ্ট্রীয়তাকে উৎসাহিত করা এবং উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচি তদারকি দায়িত্ব দেওয়া হয়েছে? সেটা হচ্ছে কি আমাদের নীতি আয়োগ। এর হেড কে বলতো? এবং 2015 আগে যার নাম ছিল প্ল্যানিং কমিশন, এবং এর হেড অলওয়েজ মনে রাখবেন দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিই কিন্তু হয়ে যাচ্ছেন এই নীতি আয়োগের হেড। জল সম্পদ এবং স্যানিটেশন এবং জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ বাস্তবায়নের জন্য কোন নির্দিষ্ট মন্ত্রক দায়বদ্ধ? বলতো এখানে কি একটা যেন বলতে চেয়েছিলাম, এটা তো গজেন্দ্র, মিনিস্ট্রি অফ জল শক্তি, গজেন্দ্র সিং শেখাওয়াত, শিখর ধাওয়ান শেখাওয়াত, আরে বাবা, শেখাওয়াত, গজেন্দ্র সিং শেখাওয়াত। তাহলে মিনিস্ট্রি অফ জল শক্তি কার আন্ডারে রয়েছে? গজেন্দ্র সিং শেখাওয়াত। প্রত্যেকটা কিন্তু আমি বলে বলে দিয়ে যাচ্ছি। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
এসএসসি এবং এসসি এবং ওবিসি শিক্ষার্থীদের বিনামূল্যে কোচিং প্রদান করে এবং প্রাথমিকভাবে প্রান্তিক গোষ্ঠী ও কল্যাণে সম্পর্কিত এই কোন প্রকল্পটি নিম্নলিখিত মন্ত্রকের আয়ত্তায় পড়ছে? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, মিনিস্ট্রি অফ তোমাদের কি যেন এখানে একটা বলার ছিল আমার, সোশ্যাল, একটা জিনিস এখানে বলার ছিল, এটা যাই হোক, স্কিম ফর ফ্রি কোচিং ফর, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, যেটা তোমাদের রয়েছে অবজেক্টিভ অফ দ্য স্কিম ইজ টু প্রোভাইডেড কোচিং অফ গুড কোয়ালিটি অ্যান্ড ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজমেন্ট, যেটা রয়েছে যারা এসসি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের এনাবেল দেম টু অ্যাপিয়ার এ কম্পিটিটিভ এক্সামিনেশন। আর কি বলছে, ইনকাম লিমিটস এলিজিবিলিটি আপওয়ার্ড রিভিশন রেস 6 লাখ টু 8 লাখ পার অ্যানাম। অবশ্যই সেটা থাকতে হবে, তার বেশি হলে তো নিশ্চয়ই তাদেরকে সেই ক্যাটাগরিতে দেওয়া হবে না। এখন এসসি অনেক বড় বড় লোকজনও আছে, তাই বলে সেটা নয়। সেটা হচ্ছে তোমাদের বীরেন্দ্র কুমার, মনে যতদূর আমার মনে হচ্ছে বীরেন্দ্র কুমার, বীরেন্দ্র না বি, বীরেন্দ্র, 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 যাই হোক, ভি বা বি, যাই হোক। নেক্সট হচ্ছে কোন মন্ত্রক 4টি শ্রম কার্ড, মজুরি, শিল্প সম্পর্ক, সামাজিক সুরক্ষা এবং, আমি না তোমাদেরকে ডাইরেক্ট হয়তো কোনটা কার আন্ডারে রয়েছে বলে করাতে পারতাম, বাট একটু কোয়েশ্চেন দিয়ে করালে না তাহলে বুঝতে পারবে যে কোন মিনিস্ট্রিগুলো অ্যাটলিস্ট ইনক্লুডেড রয়েছে। কোন মন্ত্রক 4টি শ্রম কার্ড, মজুরি, শিল্প সম্পর্ক, সামাজিক সুরক্ষা এবং পেশাগত সুরক্ষা এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা PMKVY বাস্তবায়নের জন্য নোডাল এজেন্সি রয়েছে? PMKY অবশ্যই মিনিস্ট্রি অফ লেবার এন্ড এম্পাওয়ারমেন্ট। তোমাদেরকে যে মানে এটা এম্পাওয়ারমেন্ট বললাম, এটা হবে এমপ্লয়মেন্ট। একটা মহিলা ছিল মান্ডাভিয়া, তোমাদের মানে এটা লাইভে নিলে ভালো হতো, তোমাদেরকে আমি আরো বেশি প্রশ্ন করতে পারতাম। যাই হোক, কোন মন্ত্রক 4টি শ্রম কার্ড, যেটা হচ্ছে মজুরি, শিল্প সম্পর্ক, সামাজিক সুরক্ষা, পেশাগত সুরক্ষা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ বাস্তবায়নের জন্য নোডাল এজেন্সি করেছে? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ লেবার এন্ড এম্পাওয়ারমেন্ট, সেটা হচ্ছে মান্ডাভিয়াজি আমাদের, মানসুখ, মানসুখ, মানসুখ মানসুখ মান্ডাভিয়া কিন্তু মিনিস্টারটি রয়েছেন। ফ্ল্যাগশিপ স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও BBBP নিম্নলিখিত কোন মন্ত্রক দ্বারা ইনক্লুডেড রয়েছে? বেটি বাঁচাও, বেটি পড়াও, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ বেটি বাঁচাও, বেটি পড়াও হচ্ছে সুষমা স্বরাজ তো ছিল মনে হয়, ওম্যান এবং চাইল্ড, সুষমা স্বরাজ তো এই দিকের একজন নিয়েছিল। দেবী অন্নপূর্ণা দেবী, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট হচ্ছেন গিয়ে অন্নপূর্ণা অন্য দেবে, অন্নপূর্ণা দেবী। কল্যাণী আছে ক্যাগে, সেটা পড়িয়েছিলাম না তোমাদের, ক্যাগে দিয়ে বলেছিলাম। যাই হোক, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট কিন্তু রয়েছে অন্নপূর্ণা দেবীর আন্ডারে। খাদ্যশস্যের কেন্দ্রীয় পুল পরিচালনা জাতীয় খাদ্য সুরক্ষা আইন অর্থাৎ NFAA বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা PMGKY পরিচালনার জন্য কোন মন্ত্রক দায়ী রয়েছে? বলো তো দেখি, মানে তোমাদেরকে জিজ্ঞাসা করলে ভালো হতো। যাই হোক, সেটা হচ্ছে তোমাদের মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফুড পাবলিক Um, mm, 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 mm.
প্রহ্লাদ যোশী, আমি কনফিউজ ছিলাম দুজনের মধ্যে। যাই হোক, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন, এখানে সুমন বা মোদক বা রূপায়ণ এরা থাকলে আমাকে হেল্প করে দিত। যাই হোক, প্রহ্লাদ যোশী, প্রহ্লাদ যোশী, প্রহ্লাদ যোশী, এটা একটু জেনে রাখবে। হ্যাঁ, মিনিস্ট্রি অফ কনজিউমার, মানে এতগুলো নাম একসাথে গুলিয়ে যেতে পারে তোমাদের মতো আমারও, বাট তোমরাও অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখে মনে রেখো, আমিও মনে রাখবো। মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে প্রহ্লাদ যোশী। এবং লাস্ট প্রশ্ন, পিএমকে কুসুম প্রকল্প, যার লক্ষ্য হলো সৌর পাম্প এবং বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে কৃষকদের আর্থিক এবং জল সুরক্ষা প্রদান করেছেন, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এটা তোমাদেরকে জন্য আমি হোমওয়ার্ক দিয়ে রাখবো, কারণ একটা হোমওয়ার্ক না দিলে আমারই কেমন অস্বস্তি লাগছে। সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ এবং রিনিউয়েবল মন্ত্রক, HW থাকবে তোমাদের এর মিনিস্টারটা। মিনিস্টার কে রয়েছে, নামটা অবশ্যই তোমরা এই ভিডিওটা যখন দেখবে তার কমেন্ট অবশ্যই সকাল সকালই তোমরা দেখবে এটা, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা তোমাদের HW দিয়ে রাখলাম, তো ঠিক আছে। তো চলো, তোমাদের অনেক 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 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করে দেবে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন রয়েছে চ্যানেলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে যে বললাম রিনিউয়েবল এনার্জির মিনিস্টারটা কে রয়েছেন সেটা কিন্তু কমেন্ট করে কেউ বলতে ভুলবে না, যারা যারা দেখবে, ঠিক আছে। চলো, সকলকে অনেক 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 ধন্যবাদ। আবার দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে লাইভ ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে। টাটা।